তো বন্ধুরা এক্সাম টিচার 98 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো বস, আমরা ডব্লিউবিপি কনস্টেবলের জন্য যে 3টে টার্গেট করেছি এবং যে টার্গেট অনুযায়ী আমরা প্রিপারেশন নিচ্ছি, এবার আমি তোমাকে একটা কথা বলি। দেখো, জিকেতে বস কমন পাওয়া কিন্তু মানে তোখর ব্যাপার। এবার সেই জন্য আমি এমনভাবে জিকেগুলো করাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে, একটা টপিক দিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে, এইভাবে তুমি কমপ্লিট করো। তারপরে তুমি এক্সাম সেন্টার থেকে বেরিয়ে এসে আমাকে জানিও, দাদা তুমি এখান থেকে আমি তোমাকে মিলিয়ে দেবো। এক্সাম হবে তারপরে মানে সেই দিনই বা তারপরের দিন আমি তোমাকে প্রশ্নগুলো সব মিলিয়ে দেবো। দেখো এই প্রশ্নটা এখান থেকে এসে তুমি শুধু কন্টিনিউ আমার সঙ্গে প্রিপারেশন করে যাও। আমি তো বলছি, গ্যারান্টি আমি তো দিচ্ছি, জিকেতে আমি কমন তুলে দেবই। আর এদিকে আমরা ম্যাথ জিআই ক্লাস তো করছি, এগুলো তুমি কন্টিনিউ করো, ঠিক আছে? 75-এর মধ্যে 65+ নাম্বার তুলে দেওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থাকো। তা আজকে আমরা একটা টপিক দেখো, মধ্যযুগীয় ভারত। এই টপিকটা থেকে কিন্তু বস পরীক্ষায় প্রশ্ন একটা হলেও আসে। সেই জন্য এই মধ্যযুগীয় ভারত এই টপিকটা, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আজকে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো করেছি। এবার এই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে নাও এবং দেখে মাথায় রাখার চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন কি বলছে? বলছে বাবর কত সালে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করে? বলো সঠিক উত্তর কী হবে? বাবর কত সালে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিল? অপশানগুলো তুমি যদি একটু লক্ষ্য করো, সঠিক উত্তর হবে 1526 সালে। কত সালে? 1526 সালে বাবর ভারতে মুঘল শাসনের প্রতিষ্ঠা করেছিল। এই যে 1526 সালটা আসা মাত্রই তোমার মাথায় আরেকটা জিনিস কি চলে আসলো, যে 1526-এ কী হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার সাথে? এই বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। মাথায় থাকলো যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে, আর বাবরই 1526 সালে ভারতে মুঘল শাসনের প্রতিষ্ঠা করেছিল। চলো পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে মুঘল দরবারের ধারা বিবরণী কোন ভাষায় রচিত হয়েছিল? তাহলে যে মুঘল দরবারের ধারা বিবরণীটা, এটা কোন ভাষায় রচিত হয়েছিল? অপশান 4টের মধ্যে সঠিক উত্তর কী হবে? বলে ফেলো। সঠিক উত্তর হবে ফার্সি ভাষা। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। একটু কষ্ট হলেও কিন্তু বস পড়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তুমি বুঝতেই পারছো যে আমার সেট আপটা অত ভালো নয়, ঠিক আছে? আমি যেভাবে ক্লাস মানে দিই তোমাদের মাঝে খুবই কষ্টকরভাবে, কিন্তু কষ্ট হলে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার করে রিকোয়েস্ট করে বলছি, ঠিক আছে? তুমি বেশি না 2 ঘন্টা করে সময় আমায় দাও, বাকি সময় তুমি তোমার নিজের স্টাডি বা নিজের পরিকল্পনা অনুযায়ী প্রিপারেশন নাও। কোনো কোচিং সেন্টার, অনলাইন অফলাইন যেখানে খুশি করো, কিন্তু 2 ঘন্টা করে সময় তুমি আমার এখানে দাও। তারপরে তুমি বলো দাদা কতটা উপকৃত হয়েছে তুমি। দেখো তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে মুঘল দরবারের ধারা বিবরণী এটা ফার্সি ভাষায় রচিত। কেমন বলছে দেখো, কার রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, আমি সেই জন্যই সব তুলেছি। দেখো কার রাজত্বকালকে, এখানে সঠিক উত্তর কী হবে? অপশান 3 দেখো আমাদের সঠিক উত্তর হবে যে শাহজাহানের রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। এখানে একটা জিনিস মাথায় রাখবে, 1638 সালে, কি বললাম? 1638 সালে এই শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল। কি বললাম? 1638 সালে শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল। তারপরে আরও একটা তথ্য তুমি মাথায় রাখবে যে জামা মসজিদ, মতি মসজিদ, এগুলো শাহজাহান নির্মাণ করেছিল। তারপরে বিখ্যাত ময়ূর সিংহাসন, সেটাও কিন্তু শাহজাহান নির্মাণ করেছিল। এগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন বলছে 1857 সাল পর্যন্ত প্রায় 200 বছর ধরে ড্যাশ ভারতের মুঘল সম্রাটদের বাসস্থান ছিল। বলো সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে 1857 সাল থেকে প্রায় 200 বছর ধরে লাল কেল্লা ভারতের মুঘল সম্রাটদের বাসস্থান ছিল। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে যে ক্যাপ্টেন হকিন্স এবং স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে পরিদর্শন করেছিলেন? তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে মাথায় রাখবে, এখানে সঠিক উত্তর অপশানগুলো তুমি যদি দেখো, সঠিক উত্তর হবে অপশান 4 জাহাঙ্গীর। কি বললাম? জাহাঙ্গীরের দরবারেই তোমার ক্যাপ্টেন হকিন্স এবং স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আর কি পরিদর্শন করেছিলেন, ঠিক আছে? অপশান এখানে 4 আমাদের সঠিক উত্তর। একটু কষ্ট করে বুঝে নাও। পরে প্রশ্ন দেখো বলছে মুঘল সাম্রাজ্যের সময় জিজিয়া কর কাদের উপর আরোপিত কর ছিল? বলো মুঘল সাম্রাজ্যের সময় জিজিয়া কর কাদের উপর আরোপিত কর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান 4-এর মধ্যে মাথায় রাখবে যে অমুসলিম নাগরিকদের উপর। অপশান 4 আমাদের
সঠিক উত্তর। 4টের মধ্যে অপশান 4 এখানে সঠিক উত্তর, যে অমুসলিম নাগরিকদের ওপরেই তোমার হচ্ছে জিজিয়া করটা চাপানো হয়েছিল। ঠিক আছে, এবার এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবে যে এই জিজিয়া করটা চালু করেছিল কোন সম্রাট? এই জিজিয়া কর চালু করেছিল, মাথায় রাখবে যে কুতুবউদ্দিন আইবক। কি বললাম? কুতুবউদ্দিন আইবক, তিনি এই জিজিয়া করটা চালু করেছিল। ঠিক আছে, আর মনে রাখবে আকবর তোমার হচ্ছে 1569 সালে আকবর এই জিজিয়া করটা বাতিল করেছিল, মানে তুলে দিয়েছিল। কেমন? আকবর তুলে দিয়েছিল আর চালু করেছিল কুতুবউদ্দিন আইবক। দেখো বলছে নিম্নলিখিতদের মধ্যে কে দিন ই ইলাহি ধর্মের প্রবর্তন করেছিলেন? বলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তাহলে দিন ই ইলাহি ধর্মের প্রবর্তক ছিলেন কে? আকবর। অপশান 1 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, বলছে নিম্নলিখিতের মধ্যে কে আকবরনামার রচয়িতা? তাহলে আকবরনামা কে রচনা করেছিল? সঠিক উত্তর কি হবে? আকবরনামার রচয়িতা হলেন আবুল ফজল। অপশান 3 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, আবুল ফজল এই আকবরনামাটা যে রচনা করেছিল, এটা হচ্ছে কোন ভাষায় রচনা করেছিলেন? ফার্সি। ফার্সি ভাষায় রচনা করেছিলেন। আর আরেকটা তথ্য, এই যে আমির খসরু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে, পরীক্ষায় আসে যে আমির খসরু কাওয়ালির জনক হিসাবে পরিচিত। কি বললাম? আমির খসরু কাওয়ালির জনক হিসাবে পরিচিত। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন বলছে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? এখানে সেটা জানতে হয়েছে। তাই বলো, পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? অপশান 4টের মধ্যে সঠিক উত্তর হবে মুঘল আর মারাঠাদের মধ্যে। কাদের মধ্যে? মুঘল আর মারাঠাদের মধ্যে। মাথায় রাখবে 1665 সালে 11ই জুন। ঠিক আছে, 1665 সালে 11ই জুন মুঘল আর মারাঠাদের মধ্যে পুরন্দরের এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। বলছে নিম্নলিখিত কোন শাসক ভূমি জরিপ ব্যবস্থার সূচনা করেছিলেন? কোন শাসক ভূমি জরিপ ব্যবস্থার সূচনা করেছিলেন? শের শাহ। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। শের শাহ ভূমি জরিপ ব্যবস্থা আর কি সূচনা করেছিলেন। কেমন? চলো দেখো বলছে বাদশাহনামা কে লিখেছেন? বলো, বাদশাহনামা ড্যাশ লিখেছেন, মানে বাদশাহনামা কে লিখেছেন? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর দেখো অপশান 4টে দেখে সঙ্গে সঙ্গে বলে ফেলো, নিজেই বলো, নিজেই অ্যান্সার করার চেষ্টা করো, তারপরে আমি তো বলে দিচ্ছি সঠিক উত্তরটা কী হবে। তাহলে মাথায় রাখবে বাদশাহনামা আবুল হামিদ লাহোরী। অপশান 4 আমাদের সঠিক উত্তর। আবুল হামিদ লাহোরী বাদশাহনামার রচয়িতা ছিলেন বা লিখেছিলেন। দেখো পানিপথের প্রথম যুদ্ধে নিম্নলিখিত কে কামান ব্যবহার করেছিল? তুমি তো জানোই যে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526-এ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। তাহলে ইব্রাহিম লোদি না বাবর, কে তোমার পানিপথের প্রথম যুদ্ধে আর কি কামান ব্যবহার করেছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান 1 বাবর। মাথায় রাখবে। কেমন? আচ্ছা, মুঘল প্রশাসনের নিচের কোন বিভাগটি মীর বকশি নামে পরিচিত? বলো, মুঘল প্রশাসনের কোন বিভাগটি মীর বকশি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর কি হবে? অপশান 4 যে সেনা বিভাগ। কি হবে? মীর বকশিটা হচ্ছে মুঘল প্রশাসনে মীর বকশি সেনা বিভাগ নামে পরিচিত ছিল। বলছে নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কাকে ঔরঙ্গজেবের নির্দেশে আর কি হত্যা করা হয়েছিল? কোন শিখ গুরুকে ঔরঙ্গজেবের নির্দেশে আর কি হত্যা করা হয়েছিল? বলো, সঠিক উত্তর কি হবে? তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুরকে তোমার মাথায় রাখবে, এটা হচ্ছে সালটা হচ্ছে 1675-এ। হ্যাঁ, 1675-এ ঔরঙ্গজেবের নির্দেশে তোমার এই গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখব। আচ্ছা, বলছে দেখো এখানে যে তাজমহলের স্থপতি কে ছিলেন? বলো, তাজমহলের স্থপতি ওস্তাদ ঈশা। অপশান 3 দেখো, 1 মিনিট একটু দেখে না। ওস্তাদ ঈশা। অপশান 4টের মধ্যে সঠিক উত্তর কী হবে? যে ওস্তাদ ঈশা, তিনি হলেন তাজমহলের স্থপতি। এবার দেখো তাজমহল কার উদ্দেশ্যে কে বানিয়েছিল? তাজমহল বানিয়েছিল শাহজাহান। মমতাজের স্মৃতির উদ্দেশ্যে আর কি শাহজাহান বানিয়েছিল, কিন্তু এই ভবনটা তৈরি করেছিল কিন্তু ওস্তাদ ঈশা। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বস, প্রশ্নটা মাথায় রাখবে। আচ্ছা দেখো পরের প্রশ্ন যাওয়ার আগে এখানে একটা তথ্য আমি বলে দেওয়ার চেষ্টা করি। এই যে তাজমহলটা যে শাহজাহান মমতাজের উদ্দেশ্যে বানিয়েছিল, সালটা কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবে 1631-এ। কত সালে? 1631-এ। আর মাথায় রাখবে এই তাজমহল 1983 সালে, কত সালে? 1983 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটা
মানে মর্যাদা পেয়েছে। কত সালে? 1983 সালে তাজমহল ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যের স্থান পায়। আর 1631-এ তোমার হচ্ছে শাহজাহান মমতাজের স্মরণে এটা বানিয়েছিল, আর স্থপতি ছিলেন কিন্তু ওস্তাদ ঈসা। এই তথ্যটা মাথায় রাখবে। তাহলে দেখো পরের প্রশ্নটা ছিল যে নিম্নলিখিত রাষ্ট্রদূতদের মধ্যে কে 1615 সালে জাহাঙ্গীরের দরবারে এসেছিল? এই যে 4 জন ব্যক্তির মধ্যে কে 1615 সালে জাহাঙ্গীরের দরবারে এসেছিল? মাথায় রাখবে যে জাহাঙ্গীরের দরবারে কোন রাষ্ট্রদূতের কথা এখানে বলা হচ্ছে? 1615 কথা আসলে স্যার টমাস রো। স্যার টমাস রো তিনি 1615 সালে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। আচ্ছা দেখো, বলছে নিম্নলিখিত কোন শাসকের দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? যে নিম্নলিখিত কোন শাসকদের দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? কার দ্বারা? অপশনগুলো দেখো, অপশন 1 মিনিট, অপশনগুলো দেখো। আমরা একটু আগে কিন্তু দেখেছিলাম শাহজাহানের দ্বারা। অপশন 4 এখানে আমাদের সঠিক উত্তর। সালটা মাথায় রাখবে যে 1638 সালে। 1638 সালে। কেমন? বলছে দেখো জাহাঙ্গীর কোন ইংরেজকে খান উপাধিতে ভূষিত করেছিলেন? বলো। জাহাঙ্গীর কোন ইংরেজকে আর কি খান উপাধিতে ভূষিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন 1 যে হকিন্স। হকিন্স স্যার, হকিন্সকে জাহাঙ্গীর খান উপাধিতে ভূষিত করেছেন। অপশন 1 এখানে সঠিক উত্তর। বলছে দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আকবরের ইচ্ছা অনুসারে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? তাহলে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? সঠিক উত্তর হবে আব্দুল কাদির বদায়ুনি। আব্দুল কাদির বদায়ুনি তিনি হচ্ছে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। কার ইচ্ছানুসারে? আকবরের ইচ্ছানুসারে। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন বলছে যে আইনি আকবরী বা আকবরনামা, আইনি আকবরী যা আকবরনামা বইয়ের 3য় খণ্ড ড্যাশের সাথে সম্পর্কিত। মোদ্দা কথা এখানে বলতে চাইছে যে আকবরনামার যে 3য় খণ্ড, সেই 3য় খণ্ডটা কিসের সাথে সম্পর্কিত সেটা তোমাকে এখানে জানতে চাইছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? দেখো অপশান 4টের মধ্যে সঠিক উত্তর হবে যে আকবরের প্রশাসনের সাথে সম্পর্কিত। তাহলে আকবরনামা হচ্ছে আকবরনামার 3য় খণ্ডটা আকবরের প্রশাসনের সাথে সম্পর্কিত। আর প্রথম খণ্ডে হচ্ছে আকবরের পূর্বপুরুষের সাথে সম্পর্কিত। ঠিক আছে, মানে প্রথম খণ্ডে আকবরের পূর্বপুরুষদের সম্পর্কিত তথ্য রয়েছে। আর আকবরের 2য় খণ্ডে তোমার হচ্ছে আকবরের রাজত্বকাল সম্পর্কে, হ্যাঁ, আকবরের আমলের আকবরের ঘটনা, এটাই আর কি দ্বিতীয় মানে রাজত্বকাল সম্পর্কে বলা হয়েছে 2য় খণ্ডে। 3য় খণ্ডে আকবরের প্রশাসন সম্পর্কে বলা হয়েছে। কেমন? চলো, বলছে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিল? বলো। ভারতের শেষ মুঘল সম্রাট, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? যে ভারতের শেষ মুঘল সম্রাট ছিল বাহাদুর শাহ জাফর। অপশন 1 আমাদের সঠিক উত্তর, বাহাদুর শাহ জাফর। বলছে দেখো সিরাজউদ্দৌলা 1756 সালে বাংলার নবাব হিসাবে ড্যাশে স্থলাভিষিক্ত হন? বলো। ড্যাশের স্থলাভিষিক্ত হন কার? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মনে রাখবে আলীবর্দী খান। অপশান 2, অপশান 2 এখানে সঠিক উত্তর। যে সিরাজউদ্দৌলা 1756 সালটাও গুরুত্বপূর্ণ। 1756 সালে বাংলার নবাব হিসেবে আলীবর্দী খানের স্থলাভিষিক্ত হন। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছি দেখো পলাতক মুঘল সম্রাট 2য় শাহ আলমকে কোন অবধ শাসক আশ্রয় দিয়েছিলেন? তাহলে পলাতক মুঘল সম্রাট 2য় শাহ আলমকে কোন অবধ শাসক আশ্রয় দিয়েছিল? সঠিক উত্তর কী হবে এখানে? দেখো অপশান 4 দেখে সঠিক উত্তরটা বলে ফেলো। যে অপশান 3 আমাদের সঠিক উত্তর, সুজাউদ্দৌলা। মাথায় রাখবে যে পলাতক মুঘল সম্রাট 2য় শাহ আলমকে সুজাউদ্দৌলা আশ্রয় দিয়েছিল। আচ্ছা পরবর্তী প্রশ্নটা বলছে বাংলার কোন শাসক মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর করেন? তাহলে সঠিক উত্তর কী হবে? যে কোন শাসক, অপশান 4টের মধ্যে বলো সঠিক উত্তর কোনটা হবে? যে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর করেছিল? সঠিক উত্তর মাথায় রাখবে মীর কাসিম। অপশান 3 আমাদের সঠিক উত্তর, মীর কাসিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেছিল। শেষ মুঘল শাসক কে ছিল? আমরা দেখলাম যে শেষ মুঘল শাসক ছিলেন 2য় বাহাদুর শাহ। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে নিচের কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করে? বলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল কে? 2য় শাহ আলম। অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে 2য় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল।
বলছে নিচের কোন মুঘল শাসক মাত্র 57 দিন শাসন করেছিলেন? এই যে চারটে শাসকের নাম রয়েছে, এই চারটে শাসকের মধ্যে কোন শাসক 57 দিন আর কি শাসন করেছিল? সঠিক উত্তর কি হবে? মোহাম্মদ আজম শাহ। মাথায় রাখবে মোহাম্মদ আজম শাহ, যিনি 57 দিন মুঘল শাসন মানে মুঘল শাসক হিসাবে ছিলেন 57 দিনের জন্য। বলছে দেখো 1757 সালে নিম্নলিখিত কোন উল্লেখযোগ্য ঘটনাটা ঘটেছিল? বলো, একদম সোজা একটা প্রশ্ন, যে 1757 সালে কি ঘটেছিল? পলাশী যুদ্ধ হয়েছিল। অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তাই না? বলছে দেখো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন যাকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিল? একই প্রশ্ন, আমরা এইটুকু দেখেই বলতে পারবো যে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাটের কথা বলছে, তাহলে এখানে দ্বিতীয় বাহাদুর শাহ হবে। এবার মাথায় রাখবে, এই তথ্যটা মাথায় রাখবে, দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন। এটা কিন্তু মাথায় রাখবে যে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কথাটা না দিয়ে যদি প্রশ্নটা এমন বলতো যে মুঘল সাম্রাজ্যের কোন শাসককে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিল, তাহলে কিন্তু অনেকে প্রশ্নের উত্তরটা না জানলে, রেঙ্গুন কথাটা না জানলে কিন্তু উত্তর করতে পারবে না। কিন্তু আমরা এখানে প্রশ্নটা ধরে ফেলেছি এই শেষ সম্রাটের কথাটা দেখেই, যে দ্বিতীয় বাহাদুর শাহ। অপশান 4 এখানে সঠিক উত্তর হচ্ছে। বলছে দেখো পানিপথের তৃতীয় যুদ্ধে নিচের মধ্যে কে মারাঠাদের পরাজিত করে? তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, বলো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? 1761 সালে। 1761 সালে, এটাও কিন্তু মাথায় রাখবে, মারাঠা আর আফগানদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধে। তাই এখানে বলছে মারাঠাদের পরাজিত করেছিল, তাহলে কোন আফগান নেতা? তাহলে আহম্মদ শাহ আবদালি। মাথায় রাখবে আহম্মদ শাহ আবদালি তোমার হচ্ছে মারাঠাদের পরাজিত করেছিল। অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে তুরকান ই চহলগনি বা যেটাকে আমরা বলি চালিসা নামে পরিচিত 40 জন অভিজাতদের একটি দলকে গঠন করেছিল, সেটা তোমাকে জানতে চেয়েছে। মাথায় রাখবে প্রশ্নটা, যে তুরকান ই গনি চালিসা নামে যেটা পরিচিত, এই 40 জন অভিজাতদের একটি দল গঠন করেছিল। সঠিক উত্তর কী হবে? অপশান 3টে দেখলে পরেই বলতে পারবা যে শামসুদ্দিন ইলতুৎমিশ। কী হবে? ইলতুৎমিশ। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে কোন দিল্লির সুলতান বর্তমান সমাজের কাগজি মুদ্রার মতো প্রতীকী মুদ্রা চালু করেছিলেন? কোন সম্রাট? তাহলে সঠিক উত্তর কি হবে বলো? মোহাম্মদ বিন তুগলক। অপশান 3 আমাদের সঠিক উত্তর। মোহাম্মদ বিন তুগলক কাগজের মুদ্রার মতো প্রতীকী মুদ্রা চালু করেছিলেন। বলছে দাক্ষিণাত্য অভিযানের সময় আলাউদ্দিন খলজির বাহিনীর সেনানায়ক কে ছিল? বলো। তাহলে দাক্ষিণাত্য অভিযানের সময় আলাউদ্দিন খলজির সেনাবাহিনীর সেনানায়ক ছিল মালিক কাফুর। 1 মিনিট দেখে নাও, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে মালিক কাফুর। ঠিক আছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। আচ্ছা বলছে দেখো প্রথম পানিপথের যুদ্ধ কোন বছরে সংঘটিত হয়েছিল? বলো, একদম ইজি একটা প্রশ্ন। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। কাদের মধ্যে? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। আচ্ছা দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ বললে 1556 সালে আকবর আর হেমুর মধ্যে। আর তৃতীয় পানিপথের যুদ্ধ একটু আগেই দেখলাম, যেটা 1761-তে হয়েছিল তোমার হচ্ছে আফগান আর মারাঠাদের মধ্যে। কেমন? মাথায় রাখবে। কোন রাজবংশের সুলতানরা সবচেয়ে দীর্ঘকাল ধরে দেশ শাসন করেছিল? বলো, কোন রাজবংশের সুলতানরা মানে দীর্ঘকাল ধরে আর কি আমাদের দেশে শাসন করেছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান 4-এর মধ্যে মাথায় রাখবে তুগলক বংশ। অপশান 4 এখানে সঠিক উত্তর। তুগলক রাজবংশের শাসকরা দীর্ঘকাল ধরে দেশ শাসন করেছিল। বলছে নিচে দেওয়া ভাষাগুলির মধ্যে কোনটি দিল্লির সুলতানদের প্রশাসনিক ভাষা ছিল? দিল্লির সুলতানদের প্রশাসনিক ভাষা কোনটা ছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ফার্সি ভাষা। মাথায় রাখবে ফার্সি ভাষা দিল্লি সুলতানদের প্রশাসনিক ভাষা ছিল। বলছে দেওয়ানি বুন্দগান, ঠিক আছে, দেওয়ানি বুন্দগান এর প্রতিষ্ঠাতা কে? বলো, দেওয়ান ই বুন্দগান এর প্রতিষ্ঠাতা মাথায় রাখবো অপশান 3 ফিরোজ শাহ তুগলক। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর, যে ফিরোজ শাহ তুগলক। বলছে নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে সতীদাহ নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন? এই যে 4জন সুলতান, এই 4জন সুলতানের মধ্যে কোন সুলতান সতীদাহ প্রথা নিষিদ্ধ করার কথা চেষ্টা করেছিলেন? তিনি কে? মোহাম্মদ বিন তুগলক। অপশান 1-এই দেখো রয়েছে মোহাম্মদ বিন তুগলক। কেমন? আচ্ছা বলছে দেখো
যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তোমার হচ্ছে 1236 থেকে 1240 সাল পর্যন্ত দিল্লির সুলতানাত শাসন করেছিলেন। তাহলে কোন শাসকের কথা এখানে বলা হচ্ছে? সঠিক উত্তর কী হবে? অপশান 4টের মধ্যে দেখে বলো, মাথায় রাখবে। অপশান 4-এর মধ্যে এখানে সঠিক উত্তর অপশান 3, যে রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান তিনি 1236 থেকে 1240 পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেছিলেন আর কি, শাসন করেছিলেন। বলছি দেখো, দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম দক্ষিণ ভারতে সামরিক অভিযান শুরু করেছিল? তাহলে দিল্লির সুলতানদের মধ্যে কোন সুলতান দক্ষিণ ভারতে সামরিক অভিযান শুরু করেছিল? সঠিক উত্তর কী হবে? অপশান 3 এখানে, 1 মিনিট দেখো, অপশান 3 এখানে সঠিক উত্তর, যে আলাউদ্দিন খলজি। মাথায় রাখবে, আলাউদ্দিন খলজি। বলছি দেখো, ড্যাশ সময়কাল দিল্লির সুলতানির শাসনকাল হিসেবে পরিচিত? কোন সময়কালটা দিল্লি সুলতানির শাসনকাল হিসেবে পরিচিত? সঠিক উত্তর কী হবে? অপশান বলে ফেলো, যে 1206 থেকে, মানে 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমার হচ্ছে যেটা দিল্লির সুলতানির সময়কাল হিসেবে পরিচিত। বলছে দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিল? রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেছিল বলবান। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে সাম্রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে কি বলা হতো? তাহলে সাম্রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বলা হতো, মাথায় রাখবে, কাজী উল কুজাত। কাজী উল কুজাত, অপশান 1 আমাদের সঠিক উত্তর। 1 মিনিট। দেখো, বলছে নিচের মধ্যে কে ইকতা প্রথা বাতিল করে? বলো, ইকতা প্রথা বাতিল করেছিল কে? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে ইকতা প্রথা বাতিল করেছিল আলাউদ্দিন খলজি। কেমন? সঠিক উত্তর এখানে অপশান 2, যে আলাউদ্দিন খলজি ইকতা প্রথা বাতিল করেছিল। রাজিয়া সুলতান কার কন্যা ছিল? বলো, রাজিয়া সুলতান কার কন্যা ছিল? মাথায় রাখবে, ইলতুৎমিশের কন্যা ছিল রাজিয়া সুলতান। বলছে দেখো, পরের প্রশ্নটা দেখো, 1 মিনিট। বলছে যে দিল্লি সুলতানেতে সামরিক কমান্ডারদের জন্য নির্ধারিত আঞ্চলিক এলাকাগুলি ড্যাশ নামে পরিচিত? তাহলে দিল্লি সুলতানেতে সামরিক কমান্ডারদের জন্য নির্ধারিত অঞ্চলগুলি, মানে আঞ্চলিক এলাকাগুলো ইকতা নামে পরিচিত। কি নামে? ইকতা নামে পরিচিত। অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা বলছে যে নিম্নলিখিত কোনটি দিল্লি সুলতানাতের আমলে শুধুমাত্র হচ্ছে কি মুসলমানদের কাছ থেকে আদায় করা ধর্মীয় কর ছিল? তাহলে মুসলমানদের কাছ থেকে আদায় করা ধর্মীয় কর কোনটা ছিল? সেটা সঠিক উত্তর মাথায় রাখবে, জাকাত। অপশান 1 আমাদের সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাথায় রাখবে কিন্তু। পরের প্রশ্ন বলছে দাস রাজবংশের কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল? বলো, লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিল ইলতুৎমিশ। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে বলছে নিচের কোন সুলতান বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল? বলো, এই যে 4টে অপশনের মধ্যে কোন সুলতান বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন? তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। অপশান 3 আমাদের সঠিক উত্তর হচ্ছে, যে ফিরোজ শাহ তুগলক তিনি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দেখো বস, আজকের শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। ঠিক আছে, এখানে বলছে শেষ প্রশ্নটা, যে সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা, রূপার মধ্যে যেটা টাঙ্কা বলা হয়, আর যেটা তামার মধ্যে সেটা জিতল, এই জিতল নামে পরিচিত। তা বলছে এই যে টাঙ্কা এবং জিতল, এই মুদ্রা দুইটি প্রবর্তন কে করেছিল, সেটা তোমাকে কোন সুলতান প্রবর্তন করে সেটা জানতে চাইছে। সঠিক উত্তর এখানে হবে ইলতুৎমিশ। মাথায় রাখবে। তাহলে বস, আমরা মধ্যযুগীয় ভারত থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো আমরা একটু পড়ে নিলাম। ঠিক আছে, এইভাবে এক একটা টপিক আমরা খুব ভালোভাবে আলোচনা করে নেব। তার সাথে আমরা প্রিভিয়াস, দেখো জিকেতে বস, জিকে কিন্তু সমুদ্র, এটা কিন্তু অনেকেই বলে, আর এটা কিন্তু একদম সত্য কথা। জিকে হচ্ছে সমুদ্র। এবার সেই সমুদ্রকে আমাদের ভেঙে নিতে হবে। যেমন দেখো, সাগরকে বা মহাসাগরকে তোমাকে 5টি ভাগে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ভাগে ভাগ করা হয়েছে। ঠিক সেরকম আমরা জিকেকে কয়েকটি পার্টে ভাগ করে নিয়েছি। আমরা ডব্লিউবিপি কনস্টেবল এক্সামটা মানে ক্র্যাক করার জন্য জিকেতে আমাদের 25-এ 22টা নাম্বার তোলার জন্য আমাদের যতটা জিকে পড়া প্রয়োজন ততটা জিকে আমরা পড়বো। একটা জিনিস তুমি বুঝবে বস, কথাটা হচ্ছে কি, দেখো
পরীক্ষায় জিকে প্রশ্ন কিন্তু 25টাই থাকবে। এবার এই 25টা প্রশ্ন সঠিক করার জন্য কেউ 50,000 প্রশ্ন পড়ে, কেউ 5,000 প্রশ্ন পড়ে। কেউ 50,000 প্রশ্ন পড়েও 25টা কমন পায় না, মানে ধরো হচ্ছে 12টা 13টা কমন পায়। আর কেউ 5,000 প্রশ্ন পড়েও কিন্তু 23-24টা করে প্রশ্ন কমন পায়। তাহলে পরে সেটা আমাদেরকে মানে বিবেচনা করে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এমনভাবে পড়ব এবং এক একটা টপিক এমনভাবে শেষ করে নেব যাতে এর বাইরে আমাদের আর কিছু না থাকে, যাতে আমরা খুব সহজেই মানে জিকেতে ভালো থেকে ভালো স্কোর করতে পারি। এবার সমস্যাটা আমাদের দু চারটে নাম্বার মানে আনকমন প্রশ্ন আমরা কোথায় পেতে পারি, সেটা ওই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি করাচ্ছি, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার হচ্ছে 5টা 7টা প্রশ্নও কিন্তু আসে। সেখানে আমি যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি সেখান থেকে 5টা প্রশ্ন তুমি কমন পাবে। যদি 7টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে পরীক্ষায়, 5টা তুমি সেখান থেকেই পাবা। বাকি দুটো যদি তোমার কপাল ভালো থাকে তো পাবা, আর কপাল যদি খুবই খারাপ থাকে তাহলে ধর মানে কপাল থেকে বেরিয়ে গেল। মানে বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? এই জন্য বলছি কন্টিনিউ আমার সঙ্গে থাকো, তুমি ক্লাসগুলো করো, দেখো কেমন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আর এই পিডিএফগুলো হচ্ছে যখন দেবো তুমি নিয়ে হচ্ছে তুমি কি করবে, রিভিশন করে নেবে। রিভিশনটা কিন্তু মাস্ট, কারণ কেন বলতো খালি পড়ে গেলেই পরে আর মনে থাকবে না, রিভিশন দিবা না তাহলে কিন্তু কোনো লাভ নেই। এই জন্য বলছি পিডিএফগুলো নিয়ে ভালো করে রিভিশন করে নেবে, কেমন? চলো সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।